নির্ভীক, প্রভা আর তিশান তিনজনই বিরক্তিকর দৃষ্টিতে উৎসবের দিকে তাকালো। যদি ওরা শুনে ফেলে তো কোনো কথা, তাহলে কি হতো? তার থেকেও বড় কথা, ওরা আসার জন্য পুরো ঘটনাটাও শুনতে পেল না। উৎসবের উপর থেকে মনোযোগ সরিয়ে তিশান উঠে দাঁড়ালো, সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি বরং আসি, একটা দরকারি কাজ আছে। প্রেরণার কথার প্রেক্ষিতে উৎসব বলে উঠল, যেতে দিন ওনাকে। বেশি কথা বলে শরীর স্বাস্থ্যের জন্য ঠিক না। জোর করো না প্লিজ, তোমার অনুরোধ ফেলতে আমার কষ্ট হয়। অন্য কোনো সময় কথা বলবো, আজ থাকতে পারবো না। প্রেরণাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশান চলে গেল। এতগুলো কথা বাকিদেরকে বলার পর কেন যেন ওদের সাথে চোখ মেলাতে পারছে না। সবার উপস্থিতিতে প্রেরণার সাথে কথা বলতেও অস্বস্তি হবে। সব থেকে বড় কথা, নির্ভয়ের সাথে প্রেরণাকে দেখতে পারবে না। কেন যেন খুব কষ্ট হয়। হাঁটতে হাঁটতে তিশান সিগারেট ধরালো। মন তার দুঃখে ভরপুর, অথচ মুখে হাসি। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে, তাও সে হাসে। সিগারেটটা শেষ হতেই অবশিষ্ট অংশটুকু ফেলে দিল। পকেটে হাত গুজে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, তুমি ভালো থেকো, অন্য কারো বাহু ডরে আমি ধীরে ধীরে হারিয়ে যাব, না হয় ঘোর আধারে। তুমি ভালোবেসো তাকে যে তোমায় ভীষণ ভালোবাসে, যত্নে তার ভালোবাসা লুকিয়ে রেখে তোমার হৃদয়ের মাঝে আমি না হয় দূর থেকে তোমায় দেখে যাব। তোমার জন্য যত্নে বকুল ফুলের মালা কাটবো, দিনভর রোদের তাপে পড়ে যাওয়া আর সেই শুকনো বকুল ফুলের মালাটাকে জলে ভাসিয়ে দেব কোনো এক সাজে। তুমি জানবে না, তুমি ফিরবে না, শুধু আমি জানবো আমি তোমায় ভালোবাসি। সারা পৃথিবী ঘুরে এসেও শুধু তোমাকেই ভালোবাসি। বেশ অনেকদিন পরেই সৌমি আজ কলেজে এলো। আজ আবার প্রভা ওর সাথে আসতে পারেনি। কলেজে ঢুকতে কারো সাথে একটা ধাক্কা লাগলো। নিজেকে সামলিয়ে পেছন ফিরে তাকাতেই দেখলো ধাক্কা লাগা ব্যক্তিটা সৌমির ভীষণ পরিচিত। আর এই নিয়ে দ্বিতীয়বার সৌমি তার সাথে ধাক্কা লাগলো। নির্ভয়ের মুখটা দেখার আগেও সৌমি মনে মনে ভাবছিল যে ওই ক্ষমা চাইবে ধাক্কাটা লাগার জন্য। অপর পাশে নির্ভয় ঠিক একই বিষয় ভাবছিল, কিন্তু যেই না দেখলো ধাক্কা খাওয়া মানুষটা সৌমি, অমনি নিজের মত বদলে ফেললো। এই পিঁপড়ে, তোমার চোখে কি আসলেই সমস্যা আছে? চোখে আদৌ দেখতে পাও নাকি কানা? সামনে এত বড় একটা মানুষ আছে, চোখে দেখো না? সৌমিও কম না, পাল্টা রাগী কণ্ঠে নির্ভয়কে উদ্দেশ্য করে বলল, অন্যের দৃষ্টিশক্তি কেমন সেটা না ভেবে নিজের চোখের ব্যবস্থা করুন। দেখছেন যে একটা মেয়ে হেঁটে আসছে, ভদ্রতার খাতিরে হলেও তো এক কোণা দিয়ে হাঁটার চেষ্টা করবেন। কি ভেবেছেন বুঝি না কিছু? সুন্দরী মেয়ে দেখলেই অমনি ইচ্ছে করে ধাক্কা দিয়ে দিলেন, তাই তো? সৌমির কথা শুনে নির্ভয় শব্দ করে হেসে উঠে ব্যঙ্গাত্মক গলায় বলল, সুন্দরী? কে সুন্দরী? পিঁপড়ে নাকি আবার সুন্দরী? চোখের সাথে সাথে মনে হয় মাথার সমস্যা আছে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমার মতো একটা ভোলা ভালা হ্যান্ডসাম ছেলেকে দেখেছো, অমনি আগ বাড়িয়ে ধাক্কা মেরে লাইন লাগাতে চাইছো তো? এসব করে লাভ নেই পিঁপড়ে, দেরি করে ফেলেছো। আর একটু আগে এলে তাও ভেবে দেখতাম। অতিরিক্ত গরম পড়েছে তো, সেজন্য মাথার সবগুলো তার কেটে গেছে মনে হচ্ছে। পৃথিবীতে তো ছেলের এতই অভাব পড়ে গেছে যে আপনার মতো একটা গন্ডারকে লাইন মারতে যাব। জানতো এখান থেকে, দিনের শুরুটাই আমার খারাপ করে দিল। কথাটা বলে সৌমি চলে যেতে নিলে নির্ভয় আগ বাড়িয়ে ঝগড়া করার উদ্দেশ্যেই বলল, আর আমার দিনটা তো মনে হয় খুব ভালো কাটবে এখন। সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। ইচ্ছে করে ধাক্কা দিয়ে দিয়ে ভদ্রতা তো নেই, একটা সরি অবধি বলে না। কোত্থেকে যে আসে সব। সৌমি মনে মনে ঠিক করল যে এবার নির্ভয়কে আচ্ছা মতো গালি দেবে, কিন্তু তার সে আশা পূরণ হলো না। ঝাঁঝালো কণ্ঠে করা কিছু কথা শোনানোর আগেই নির্ভয় সেখান থেকে চলে গেল। সে নিজেও হয়তো আন্দাজ করেছিল যে এবার তাকে কয়েকটা গালি শুনতে হবে। সেই গালিগুলো থেকে বাঁচার জন্যই এই পথ অবলম্বন করলো। সৌমি মনে মনে ঠিক করলো যে এই কথা সে কোনো মতেই ভুলবে না। খুব তাড়াতাড়ি বাকিটুকু ঝগড়া নির্ভয়ের সাথে পূরণ করবে। পেছন ফিরে তাকাতেই কারো উপস্থিতি দেখতে পেয়ে চমকে দু কদম পিছিয়ে গেল। এতটুকুতেই তার হৃস্পন্দনের গতি যেন কয়েক গুণ বেড়ে গেছে। ইশরাকের মুখের কুটিল হাসিটা দেখে সমীর হৃৎপিণ্ডটা ছলাৎ করে উঠল। যেখানে প্রভা থাকা অবস্থায় ওর ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে আজ ও একা, তাও আবার ইশরাক একা না, সাথে 4-5 জন ছেলে ফেলেও আছে। সৌমি ঘামতে শুরু করলো। ওর চোখ মুখের অবস্থা দেখে ইশরাক আন্দাজ করতে পারল যে ঠিক কতটা ভয় পেয়েছে। আরেকটু ভয় দেখাতে মন চাইলে মুখে তার কুটিল হাসিটা বজায় রেখে 2 কদম এগিয়ে এলো সৌমির দিকে।
কি খবর তোমার শেরিকা? আরে, আমায় দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার দুলাভাই হই। সৌমি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি চাই আপনার? প্রভা নেই আমার সাথে, তাহলে কেন এসেছেন? তোমার সাথে সুন্দরী নেই, সেজন্য তো তোমার কাছে আসতে হয়েছে। নাও এখন ঝটপট বলে ফেলো তো, সুন্দরী কোথায়? কাল সারাদিন সুন্দরীকে দেখিনি, আজ ভীষণ দেখতে ইচ্ছে করছে। রাতে ঘুমটা অবধি ঠিক করে হয়নি। সৌমি বেশ অনেকটা সাহস সঞ্চয় করে বলল, প্রভা কোথায় আছে সেটা জেনে আপনি কি করবেন? প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করাটা আমি একদমই পছন্দ করি না। তোমায় আবার কিছু বলতেও পারবো না। যতই যতই হোক আমার হবু বউয়ের প্রিয় বান্ধবী তুমি। ও কষ্ট পাবে তো তোমার সাথে কিছু করলে? আর ওকে আমি একটুও কষ্ট দিতে পারবো না। যা জিজ্ঞেস করছি ভালো মেয়ের মতন উত্তর দিয়ে দাও। না, বলবো না। বলে আপনি আবার ওকে বিরক্ত করবেন। ওকে বিরক্ত করে ছেড়ে দিন। ইশরাক এবার হেসে উঠে বিস্ময় ভরা কণ্ঠে সৌমিকে বলল, তোমার তো দেখছি অনেক সাহস বেড়েছে। এত সাহস কিন্তু ভালো না। সুন্দরী কোথায়? জানি না। আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে এবার। এমনি মাথাটা প্রচণ্ড বিগড়ে আছে। এই মুহূর্তে সুন্দরীকে দরকার। জলদি বলে ফেলো তো শালিকা, সুন্দরী কোথায়? তাহলে তোমাকে এই একটা আইসক্রিম খাওয়াবো। না হলে একটা জামাই তোমাকেও খুঁজে দিতে পারি। সৌমি এবারও কোনো জবাব দিল না। ইশরাক আর নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারল না, জোরে একটা ধমক দিয়ে বলল, কিছু বলো, সুন্দরী কোথায়? কিছু বলছি না সেজন্য মাথায় উঠে বসেছো? আমি কিন্তু মানুষটা একদম ভালো না, আস্ত একটা জানোয়ার, যে কাউকে ছিঁড়ে খেতে পারি। আমার মনে কিন্তু মায়া দয়া নেই। ভালোই ভালোই বলছি, বলো সুন্দরী কোথায়? ইশরাকের ধমকে সৌমিক কেঁপে উঠল। ওকে যতই ভয় দেখান না কেন, কিন্তু তারপরেও বলবে না প্রভা এখন কোথায় আছে। মেয়েটা একা একা গিয়েছে, যদি কোনো বিপদ আপদ হয়। এই ছেলের কোনো বিশ্বাস নেই, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে হয় সৌমিকে প্রভা কোথায় আছে সেটা বলতে হবে, না হলে ইশরাক ওর সাথে খারাপ কিছু করে দিতে পারে। কোনো ভাবনা চিন্তা না করে হুট করে দরজার দিকে দৌড় দিল। ও জানেও না যে ও কোথায় যাবে। সৌভিকে দরজার দিকে দৌড় লাগাতে দেখে ইশরাক সহ উপস্থিত সবাই ভড়কালো। হুট করে যে এভাবে দৌড় লাগাবে সেটা কারো আন্দাজে ছিল না। আশেপাশের ছেলেগুলো ক্রোধান্বিত কণ্ঠে ইশরাককে বলল, ভাই আপনাকে অপমান করে চলে গেল, মুখে মুখে তর্ক করছিল। ধরে আনি মেয়েটাকে আপনার বাগান বাড়িতে। ইশরাক বক্র হেসে বলল, সব সময় কি মাথা গরম করে সিদ্ধান্ত নিলে চলে? এতদিন হলো আমার সাথে আছিস, আর এতটুকু শিখলি না যে কোথায় মাথা গরম করতে হয় আর কোথায় ঠান্ডা রাখতে হয়? ওকে ধরতে কতক্ষণ সময় লাগবে আমাদের? সর্বোচ্চ 5 মিনিট। ও ভেবেছে দূরে পালিয়ে যেতে পারবে, কিন্তু জানেও না যে ইশরাক খানের হাত ঠিক কতটা লম্বা। ও সুন্দরীর বান্ধবী। ওর সাথে এখন আজেবাজে কিছু করা যাবে না, আর করলে ও সুন্দরীকে পাওয়ার পর। গেট থেকে বেরিয়ে এসে সৌমি সোজা সেই ছোট্ট চায়ের দোকানটায় গেল। ভাগ্যিস মাথায় তিশানদের কথাটা এসেছিল। ছোট্ট চায়ের দোকানটা তখন উৎসব তিশান আর নির্ভয় আটা দিচ্ছে। তিশান সবেমাত্র এসেছিল। ব্রেঞ্চে বসতে নেবে তার আগেই সৌমি এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তিশানের পিঠের ওপর। পিঠের শার্টটা খামচে ধরল। তাল সামলাতে না পেরে তিশান নিজের জায়গা থেকে সরে গেল। রাগ তখন তার তুঙ্গে উঠে গেছে। এভাবে কেউ ধাক্কা দেয়? নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতেই সৌমির ভয়ার্ত মুখটা দেখতেই ওর রাগটা কমে গেল। সৌমি আজও সেই একই কথা বলল, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? তিশান চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? আর প্রভা কই? দৌড়ে আসার কারণে সৌমি হাঁপাচ্ছে। তৎক্ষণাৎ সে জবাব দিতে পারল না। ব্রেঞ্চে বসে থাকা নির্ভয় বলে উঠল, এখনই তো ঝগড়া করে এলাম, এর মাঝে আবার তোমার কি হলো? ওদেরকে একের পর এক প্রশ্ন করতে দেখে উৎসব থামিয়ে দিল। চায়ের দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে সৌমির দিকে এগিয়ে দিয়ে বলল, ও হে পিপিলিকা, এই পানিটা আগে পান করে নাও তো, তারপর এক এক করে সবার প্রশ্নের উত্তর দাও। সৌমি কোনো রকম কথা ব্যয় না করে এক ঢোকে পুরো গ্লাসের পানিটা শেষ করে দিল। দূর থেকে সৌমিকে তিশানদের দিকে আসতে দেখেও ইশরাক মনে মনে বেশ খুশি হলো। মনে হচ্ছে অনেকদিন পর ঝামেলা করার একটা কারণ খুঁজে পাবে। ওদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেল না সৌমি। তার আগে সেখানে ইশরাক এলো। বাঁচার জন্য নড়বড়ে খুঁটিগুলোকে আঁকড়ে ধরলে, একটু শক্ত কাউকে ধরলেও তো পারতে। ইশরাকের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে রাগে জোয়াল শক্ত হয়ে গেল উৎসবের। ক্রোধান্বিত কণ্ঠে বলল,
ওই বলদা নড়বড়ে খুঁটি কাকে বলছিস রে? আমরা সব কটা সলিড মাল। নিজের দিকে তাকিয়ে দেখ তোর খুঁটি শক্ত আছে কিনা। না থাকলে বল, মাটির ভিতরেই গেড়ে দিচ্ছে। উৎসবের কথা শুনে নির্ভয়ের হাসি পেল, কিন্তু এমন পরিস্থিতিতে হাসাটা মোটেও ঠিক হবে না। খুব কষ্টে নিজের হাসিকে সংযত করলো। উৎসবের কথা শুনে ইশরাকও হাসলো, মুখে হাসি ফুটিয়ে তুলেই বলল, শালা তোর ডায়লগগুলো কিন্তু অন্য লেভেলের হয়। কোথা থেকে পাস বলতো এসব ডায়লগ? খুঁটিটা একটু শক্ত হলে ডায়লগ এমনি বের হয়। ওহ, তোকে বলে লাভ নেই, তোর তো সব কিছুই নড়বড়ে। তাহলে বল, আমার নিচ থেকে উপর পর্যন্ত জ্বালাতে কেন আসলি? আমি তো আসতে চাইনি, কিন্তু এই যে সুন্দরীর বান্ধবী আমাকে আসতে বাধ্য করলো। বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য তোদের কাছে ছুটে আসলো, তাই বাধ্য হয়ে আমাকেও আসতে হলো। সৌমি তিশানের পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো, ঠিক যেমনটা প্রভার সাথে থাকলে করে। সৌমির এমন কাণ্ড দেখে ইশরাক ব্যঙ্গাত্মক গলায় বলল, আরে তুমি কার পিছনে গিয়ে আশ্রয় খুঁজছো যে নিজেই আমার পায়ের নিচে থাকে? তা বন্ধু, কি খবর? আজকাল দেখাই যায় না। তিশান বরাবরই ইশরাককে এড়িয়ে চলতে চায়। ও চায় না যে ইশরাকের সাথে আবার নতুন করে ঝামেলা হোক, যার জন্য পুরনো কিছু সমস্যাকে টেনে নিয়ে এসে ইশরাক নতুন করে ওকে আবার হুমকি দিতে পারে। কিন্তু সবসময় চুপ করে থাকাও যায় না। কিছু সময় উত্তর না দিলে অপরপক্ষ বড্ড দুর্বল ভেবে নেয়। তিশান শান্ত কণ্ঠে বলল, সমস্যা কি তোর? ওকে দুর্বল পেয়েছিস জন্য ভয় দেখাচ্ছিস, তাই না? কারো শান্তি তুই সহ্য করতে পারিস না। আমার কোনো সমস্যা নেই ওর সাথে, কিন্তু ও যে যে সমস্যা তৈরি করার চেষ্টা করছে, আমি শুধু জিজ্ঞেস করেছি সুন্দরী কোথায়, বলে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যেত। কথাটি শুনেই উৎসব বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে ইশরাককে বলল, মাস্টারনির খোঁজ করছিস কেন? ওনাকে দিয়ে তোর কি কাজ? ইশরাক চোখ ছোট ছোট করে উৎসবের দিকে তাকালো, কিছু একটা যেন উপলব্ধি করতে চাইলো। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, আমার সুন্দরীর খোঁজ আমি করেছি, তাতে তোর এত ফাটছে কেন? শালা চামার, কানের নিচেই টেনে লাগাবো এক চড়। তোর সুন্দরী কিভাবে হয় রে? নিজের চেহারা তো বলদা মার্কা, আবার বউ চাই সুন্দরী। আরে আগে দেখ, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাস কিনা। ইশরাকের রাগ হলেও সে তা মুখে প্রকাশ করল না। ক্রূর হেসে বলল, বুকে আগুন লাগলো নাকি রে তোর? সুন্দরীর নাম শুনতেই এভাবে জ্বলে উঠলি কেন? উৎসব একটু থতমত খেলো, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, বুকে বুকে লেগেছে কিনা জানি না, তবে মাথায় লেগেছে। তোর চেহারা দেখলেই আমার মাথায় আগুন লেগে যায়। ব্যাপারটা এবার ধীরে ধীরে বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে। বরাবরই ওদের মাঝে ঝামেলা লাগলে সেটা থামানোর চেষ্টা করে একমাত্র নির্ভয়। আগুনে পানি ঢালার কাজটা সে একাই করে। আজ তার মাঝে নির্ভীকও নেই। যদি ঝামেলা লাগে খুব খারাপ কিছু একটা হতে পারে। নির্ভয় উৎসবকে থামিয়ে ইশরাককে উদ্দেশ্য করে বলল, প্লিজ অযথা ঝামেলা না করে চলে যান এখান থেকে। বারবার কোনো আকবারই আমাদের সাথে লাগতে আসে না। এই পুরো দলের মধ্যে একমাত্র তোমাকে আমার বুদ্ধিমান লাগে। আমি সব সময় খেয়াল করেছি যে তুমি আমার সাথে ঝামেলা এড়িয়ে চলতে চাও। অবশ্য বকুলকেও এমন ভাবতাম, কিন্তু বকুল সেদিন অনেক সাহস দেখিয়ে ফেলেছে। তোমাদের সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছে নেই। আজ বরং আসি। তোমাদের সবার সাথে খুব শীঘ্রই আমার একটা লম্বা সাক্ষাৎ হবে। ভয় করবে তোমার ভয় করবে তোমরা আমায়, ভীষণ ভয় করবে। ইশরাক খান নামটা শুনলেই না তোমাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। আর সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। খালা, ডাকটা কানে যেতেই পিটপিট করে চোখ খুলে তাকালেন রোমানা বেগম। ঝাপসা চোখে তার পাশে বসা একটা নারী অবয়ব দেখতে পেলেন। ধীরে ধীরে প্রভার মুখশ্রীটা তার কাছে পরিষ্কার হয়ে উঠল, মুখে ফুটে উঠল তার হাসি। কাপা কাপা হাতটা প্রভার দিকে বাড়িয়ে দিলেন আদর করার জন্য। প্রভা সেই হাতটা ধরে সযত্নে নিজের গালে ছোঁয়ালো। কেমন আছো তুমি? তুমি আমায় দেখতে চেয়েছিলে না? আমি এসেছি। রোমানা ধীর কণ্ঠে বলল, আমি মনে হয় বেশি দিন বাঁচব না মা। এই কথাটা শুনে প্রভার বুকটা কেঁপে উঠল। আপন বলতে তো কেউ নেই ওর এই পৃথিবীতে। কিন্তু তাও ওকে ভালোবাসার তো একটা মানুষ ছিল। কপট রাগ দেখিয়ে বলল, একদম আজে বাজে কথা বলবে না। আমি এইখানে এসেছি তোমায় সুস্থ করে তোলার জন্য। আর কে বলেছে তুমি বেশি দিন বাঁচবে না? হ্যাঁ, আমার আয়ু দরকার পড়লে তোমায় দিয়ে দেবো আমি, তারপরেও তোমার কিছু হতে দেবো না। এমনটা বলতে নেই, তোর জীবনটা তো কেবল শুরু।
কত কিছু দেখা বাকি আছে, তোর কত আনন্দ উপভোগ করা বাকি আছে। আমি তো সব দেখেই নিয়েছি। কতগুলো বছর পার করে দিলাম এই জীবনের। তোর আয়ু নিয়ে আর স্বার্থপর দুনিয়ায় থাকতে চাই না মা। আমার জন্য হলেও তোমায় থাকতে হবে। আরে তুমি তো সুস্থ আছো, শুধু একটু জ্বরটা বেশি এসে গেছে আর শরীরটা দুর্বল, এই জন্যই আবল তাবল বকছো। আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি নিজে হাতে, তোমায় খাইয়ে ওষুধ খাইয়ে দেবো, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। রোমানা বেগমের চোখ পড়ল প্রভার পাশে দাঁড়ানো একটা সুঠামদেহী ছেলের ওপর। বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলেন তিনি নির্ভীককে। প্রথম দেখাতে যে কেউ অনায়াসে তাকে সুদর্শন একজন যুবক বলে আখ্যা দেবে। গায়ের রং ধবধবে ফর্সা আর শ্যামলার মাঝামাঝি কিছু একটা। পরনে তার জিন্সের প্যান্ট আর হালকা আকাশি রঙের একটা শার্টটা ইন করা না। গালে খোঁচা খোঁচা দাড়ি, ঘন ভ্রু, ধূসর মণির দুটো চোখ। খুব সাধারণ সাজ পোশাক, দেখতেও বয়স সাধারণ কিন্তু সুদর্শন। নির্ভীককে ইশারায় দেখিয়ে রোমানা প্রভাকে প্রশ্ন করে বলল, এটা কি? আমার বন্ধু খালা, তোমায় বলেছিলাম না একজনের কথা, ইনি তিনি নির্ভীক, খুব ভালো। আসলে একা আসতে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওনাকে নিয়েই আসি। জানো, আমার আরো অনেকগুলো নতুন বন্ধু হয়েছে, একদিন ওদের সবাইকে নিয়ে এখানে আসবো আমি। রোমানা হাসলেন। এই তবে সেই ছেলে যার উপর তার মেয়েটা নিজের মন খুইয়ে বসেছে। রোমানাকে খাবারটা খাইয়ে দিয়ে প্রভা গেল হাত ধুতে। আর একটা কারণও অবশ্য আছে, বাকি সবার সাথে দেখা করতেও গেল। এই কথাটা অবশ্য রোমানাই ওকে বলে দিয়েছে। প্রভা সেখান থেকে চলে যেতেই রোমানা ইশারায় নির্ভীককে ডাকল। নির্ভীক একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বরাবর সে কম মিশুকে, খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে না। আবার এমনও হয় মাঝে মাঝে যে দু একজনের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। পাশের চেয়ারে এসে বসতেই রোমানা হাসি মুখে জিজ্ঞেস করল। কেমন আছো? নির্ভীক হাসি মুখে উত্তরে বলল, আলহামদুলিল্লাহ। আপনার শরীর এখন ভালো লাগছে তো? হ্যাঁ বাবা, ভালো লাগছে। তোমার পরিবারে কে কে আছে? রোমানার কথা বলতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নির্ভীককে প্রশ্নগুলো করলেন। এই প্রশ্নে নির্ভীক একটু থমকালো। পরিবার তো নির্ভীকেরও আছে, কিন্তু সেটা শুধুই সমাজকে দেখানোর জন্য। সত্যি বলতে তো ওর কোনো পরিবার নেই। মা নেই, বাবা, সৎ মা আর সৎ ভাই বোন আছে। ওরা পরিবার হলেও পরিবার বলা চলে না। নিজেকে পরিবার হিসেবে গণ্য করতে চাই না। আমার প্রভারও কোনো পরিবার নেই, জানো তো। জি, ওর কাছে শুনেছি। কিন্তু আপনাকে আর সৌমিককে ও নিজের পরিবার বলে। খুব ভালোবাসে আপনাদের দুজনকে। আরেকজনকেও ভীষণ ভালোবাসে, সে না হয় তুমি পরে ওর থেকে জেনে নিও। জানো তো বাবা, মেয়েটা আমার খুব ভালো, কিন্তু খুব দুঃখী। ওর মা নেই, কিন্তু বাবা আছে। হয়তো এখনো বেঁচে আছে, হয়তো আবার বিয়ে করে নিজের বউ সন্তানদের নিয়ে সুখের সংসার করছে। কিন্তু ওনার জীবনে শুধু এই মেয়েটারই জায়গা হয়নি। জন্ম দিতে পেরেছেন, কিন্তু ভরণ পোষণ আর ভালোবাসা দেওয়ার দায়িত্ব নিতে পারেননি। না থেকেই হয়তো ওর জন্য ভালো হয়েছে। কেননা থাকার পরও যদি তার থেকে অযত্ন অবহেলা পেত, আরো বেশি কষ্ট পেত, ঠিক যেমন আমি পাই। রোমানা হালকা হাসলেন, নির্ভীক হাসল। দুজনের কারো হাসির অর্থ খুশির বহিঃপ্রকাশ না, এ ছিল নিতান্তই একটা দীর্ঘশ্বাসের ভিন্ন রূপ। আমার প্রভাকে একটু দেখে রেখো, তোমায় খুব বিশ্বাস করেও। আমায় বলেছে তোমার কথা। মেয়েটা কারোর সাথে মিশতে চাইতো না, কথা বলতে চাইতো না, মানুষ দেখলে ভয় পেত। সেজন্য তেমন কোনো বন্ধুও হয়নি কখনো, এখনো হয়নি। সৌমি আসার আগে সবসময় আমার পিছু পিছু ঘুরতো। সৌমি আসার পর থেকে ওর সাথে যা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, জানি না তোমার ওপর কী করে এতটা ভরসা তৈরি হলো। শুধু তোমায় বলবো, ওর এই ভরসাটা রেখো। নির্ভীক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দৃঢ় কণ্ঠে বলল, রাখবো, চিন্তা করবেন না। আমি আছি ওর জন্য। সুখ দুঃখে সব সময় ওর পাশে আমি থাকবো। রোমানা হাত বাড়িয়ে নির্ভীককে আদর করলেন। আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করলেন। কে জানে তার সেই প্রার্থনাগুলো কবুল হবে কিনা। এত তাড়াহুড়ো করেন কেন আপনি বলুন তো? একটু আস্তে হাঁটতে পারেন না? কে অপেক্ষায় আছে? প্রভার এমন কথা শুনে নির্ভীক ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। সময়টা একবার দেখেছেন? রাত 8টা বাজে। আরও কখন বাড়ি ফিরবেন? না ফিরলে কোনো সমস্যা? সারা রাত রাস্তায় থাকবেন? থাকাই যায়। মাথা ঠিক আছে আপনার? সারা রাত আপনাকে নিয়ে আমি রাস্তায় থাকবো ভাবলেন কি করে? তাড়াতাড়ি হাঁটুন। একটা গাড়িও তো নিতে দিলেন না, এখন হাঁটুন। প্রভা বিড়বিড় করে বলল, কেন হাঁটতে চেয়েছি সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো হয়েই যেত।
কিন্তু আমার কপাল কি আর অত ভালো? এতদিন অপেক্ষা করে কপালে জুটলো অবশেষে একটা নিরামিষ। রাতের এত সুন্দর আবহাওয়া, পাশে একটা সুন্দরী মেয়ে। কেন রে, একটু হাতটা ধরেও তো হাঁটা যায়, তা না করে একা একা মেট্রো রেলের গতিতে ছুটছে তো ছুটছেই। মনে হচ্ছে বাড়িতে বউ বাচ্চা রেখে এসেছে, এমন একটা ভাব। প্রভা খুব আস্তে করে কথাগুলো বললেও নির্ভীকের কান অব্দি তা পৌঁছলো। মুচকি হেসে বলল। পিওর সিঙ্গেল মানুষ আমি, বউ বাচ্চা থাকবে কি করে? প্রভা চমকে উঠল, তোতলানো কণ্ঠে বলল। ও, আপনি শুনেছেন আমি কি বলেছি? কানে তো ঠিকঠাকই শুনতে পাই, তাহলে আপনার কথা শুনতে পাবো না কেন? প্রভা এবারে আর বিড়বিড় করেও কিছু বলল না, মনে মনে ভাবল। যখন শুনেছেন তাহলে একটু হাতটা ধরলেও তো পারতেন। নির্ভীক হয়তো বুঝলো ওর মনের কথাটা, আলতো হেসে বলল। প্রেম ভালোবাসায় খুব সাধারণ একটা বিষয় কি জানেন? হুট করে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলায় প্রভা একটু অবাক হলো, উত্তরে বলল। না, আপনি বলুন। ধীরে ধীরে সম্পর্কটাকে অপবিত্র করে তোলা। মানে? মানেটা খুব সহজ। আমাদের ছোঁয়ার অধিকার একমাত্র নিজের স্ত্রীকেই আছে, পর নারীকে না। যখন কোনো পুরুষ তার শখের নারীকে স্পর্শ করে, তখন অনিচ্ছা সত্ত্বেও তার মাঝে কিছু নিষিদ্ধ ইচ্ছে অবশ্যই জাগে। হয়তো সে তখন অনেক গভীর কিছু কল্পনা করে ফেলে। তার মনে কামনা জাগবে, এটাই স্বাভাবিক। কেননা নারী পুরুষকে তৈরি করা হয়েছে এমনভাবে যে তারা একে অপরের উপর আকৃষ্ট হবে। অনেকেই কথাটা স্বীকার করে, অনেকেই করে না। হঠাৎ এই কথাটা বলার মানে? এমনি, কোনো কারণ নেই। প্রভা মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল। আমি জানি আপনি কারণ ছাড়া কোনো কথা বলেন না। বলুন না, কেন বলেন এই কথাটা? মাঝে মধ্যে কারণ ছাড়া দু একটা কথা বলি আমি, ঠিক যেমন এখন বললাম। কিছু কথা আপনাকে শুধু জানিয়ে রাখলাম, এর থেকে বেশি কিছু আর না। এগুলো জানারই বা আমার কি দরকার ছিল? নির্ভীক মুচকি হেসে বলল। বুদ্ধিমতির জন্য ইশারা যথেষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো দেখছি বড্ড বোকা। সরল স্বীকারোক্তি ছাড়া আপনি কিছুই বোঝেন না, অথচ আপনার আগ্রহ জটিল বাক্যলাপে। প্রভার মাথাটা এবার সত্যিই ঘুরে উঠল। এই ছেলেটা মাঝে মাঝে এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যে বড় বড় কবি সাহিত্যিকরা হয়তো তার কথার মানে বুঝতে হিমশিম খাবে। সেখানে প্রভা মাত্র এক ক্ষুদ্র পাঠক। আমার সাথে কথা বলতে এলেই আপনাকে যত জটিল কথা বলতে হয়, তাই না? আপনার কথা বুঝি না কেন আমি? খুব একটা কঠিন কথা তো আমি বলি না, তবে আপনি আমায় বোঝেন না কেন? আপনি ধরা দেন না আমার কাছে। আমার করে খুঁজে পাই না আমি আপনাকে, বোঝার সুযোগও পাই না। নির্ভীক হাসল। প্রভাই সত্যি ওর কথা বোঝে না, না বলতে নির্ভীক ধরা দেবে কি করে? মেয়েটা তো এখন অবধি এটাই বুঝলো না যে নির্ভীক অনেক আগেই ওর কাছে ধরা দিয়েছে। নির্ভীককে চুপ থাকতে দেখে প্রভা প্রশ্ন করে উঠল। চুপ করে গেলেন যে, কিছু ভাবছেন? প্রভার প্রশ্নের উত্তরটা নির্ভীক কয়েক লাইনের গানের মাধ্যমে দিল। এর দ্বারা আবার কি বোঝাতে চাইলেন? আমি বড্ড একা অনুপ্রভা, কেউ আমাকে বুঝতে পারে না ঠিকভাবে। যেখানে একটু যত্ন খাতির পাই, সেখানে নিজের জন্য একটু জায়গা খুঁজি। গন্তব্যহীন ভাবে সারা আকাশে উড়ে বেড়ানোর পর যখন দেখি কেউ আমায় একটু ভালোবাসা দিচ্ছে, তখন নির্দিষ্টভাবে শুধু তার আকাশেই উঠতে চাই। আমি খুব ক্লান্ত। এবার এমন একটা আকাশে আমি উঠতে চাই যে আকাশটা একান্তই আমার হবে। এটা আমার স্বপ্ন, আমার অনেক দিনের স্বপ্ন। প্রভা এবারে বেশ অনেক কিছুই আন্দাজ করতে পারল। সে সাথে নির্ভীকের করা ইঙ্গিতও বুঝল। নিজের উত্তরটা সেও কয়েক লাইনের গানের মাধ্যমেই দিল। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনেই জুড়ি। নির্ভীক আলতো হাসল। বাকিটুকু পথ আর দুজনের কেউই কোনো কথা বলল না। প্রভার বাড়ি অবধি পৌঁছতে আর 5 মিনিটের মতন সময় লাগলো। বিল্ডিংয়ের নিচে ইশরাককে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই চমকে উঠল। ওদেরকে দেখে ইশরাকের মুখে কুটিল হাসি ফুটে উঠল। নিজেই প্রভাদের দিকে এগিয়ে এলো। আজ ইশরাক একাই এসেছে, ওর সাথে ওর দলের কোনো ছেলেপেলে নেই। এতটা অপেক্ষা কেউ করে সুন্দরী? সেই সন্ধে থেকে তোমার বাড়ির সামনে অপেক্ষায় আছি, তোমায় এক নজর দেখব বলে। তুমি কেন আমার ধৈর্যের এত পরীক্ষা নাও বলো তো? আমি কি আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম? আপনি নিজে যেচে নিজের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, আমি কি করতে পারি এতে? তুমি চাইলেই তো সব পারো। এই ধরো, এখনই কবুল বলে আমার সাথে আমার বাড়িতে চলে গেলে আমার বউ হয়ে, তাহলে আমায় আর কষ্ট করে আমার ধৈর্যের এত পরীক্ষা দিতে হবে না। যাকে সেসব কথা বাদ দে এখন। তার আগে আমায় বলো, তুমি নির্ভীকের সাথে কি করেছো? আমি তো তোমায় ওর সাথে বেশি ঘোরাঘুরি করতে নিষেধ করেছিলাম, তাই না? ইশরাকের এবারের প্রশ্নের উত্তরটা খোদ নির্ভীকই দিল, গম্ভীর গলায় বলল। ও কার সাথে ঘোরাফেরা করবে সেটা কি তোর থেকে শুনবে? অযথা ঝামেলা করিস না, যা এখান থেকে।
ইশরাক শান্ত দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকালো। ইশরাকের সেই শান্ত দৃষ্টির মাঝে যে ঠিক কতটা রাগ আর হিংস্রতা লুকিয়ে আছে সেটা যদি প্রভা বুঝতে পারত, তাহলে হয়তো নিজ থেকে আর নির্ভীকদের সাথে কোনো যোগাযোগ রাখতো না। সুন্দরীর সাথে কথা বলছি তো আমি। তুই অযথা আমার মাথাটা গরম করছিস কেন? তোদের ব্যবস্থা তো আমি এখন না একদিন ঠিকই করব। কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে যেন আমার সুন্দরীর আশেপাশেও তোকে আমি না দেখি। তোর কি মনে হয় তোর এসব হুমকিতে আমি ভয় পাই? এর আগেও তো কয়বার, আচ্ছা, এর আগেও তো কমবার আমায় হুমকি দিসনি। কখনো কি দেখেছিস ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছি ময়দান থেকে? প্রভার মন বলছে বেশ বড়সড় একটা ঝামেলা তৈরি হতে চলেছে। নির্ভীকের হাত ধরে ওকে অনুরোধ করে বলল, আপনি চলে যান এখান থেকে প্লিজ, আর কথা বাড়াবেন না। প্রভাকে নির্ভীকের হাতটা ধরতে দেখে ইশরাকের মাথায় যেন আগুন জ্বলে উঠল। হিংসক কণ্ঠে বলল, ওর হাত ধরেছ কোন সাহসে তুমি? ছাড়ো। তুমি কিন্তু আমার সহ্যের সব সীমা ছাড়িয়ে যাচ্ছ সুন্দরী। যার তার সাথে ডলাডলি করতে তোমার খুব ভালো লাগে তাই না? অন্য পুরুষের ছোঁয়া এত মিষ্টি লাগে কেন তোমার কাছে? নির্ভীকের চোয়াল জোড়া শক্ত হয়ে গেল, দুহাত মুষ্টিবদ্ধ করল ইশরাককে মারার উদ্দেশ্যে। প্রভা যেন আগে থেকেই সেটা বুঝতে পারল। প্রাণপণে নির্ভীককে আটকানোর চেষ্টা করল, সাথে ঘৃণা ভরা কণ্ঠে ইশরাককে উদ্দেশ্য করে বলল, আপনি একটা জানোয়ার, চলে যান আমার চোখের সামনে থেকে। আমার অবাধ্য হয়ে তুমি ঠিক করছো না। যদি আমি তোমাকে না পাই, তোমাকে তো শেষ করবই, সাথে সব কটাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। ওদের রক্তের স্নান করব আমি। তারপরে আমার এই গায়ের জ্বালা মিটবে। ওদের সব কটার কলিজা বের করে আমার কুকুরকে খাওয়াবো। এমন ভয়ানক মৃত্যু ওদেরকে উপহার দেব যেটা কখনো ওরা কল্পনাও করতে পারছে না। আর এর জন্য দায়ী থাকবে কেবলমাত্র তুমি। নির্ভীক পাল্টা হিংস্র কণ্ঠে বলল, মারবি তো? বেশ, প্রস্তুত রইলাম তোর হাতে মরার জন্য। কিন্তু মনে রাখিস, আমি মরার আগে তোকে মেরে রেখেই মরবো। আর যদি ওর দিকে হাত বাড়িয়েছিস তাহলে মনে রাখিস প্রয়োজনে তোকে তোর ভাষাতেই সোজা করব। প্রভা ধমকে সুরে নির্ভীককে বলল, চুপ করুন আপনি, আপনি অন্তত আমার দিকটা বুঝুন। কথাটা বলার পর ইশরাককে উদ্দেশ্য করে বলল, আপনি যান এখান থেকে, কথা দিলাম আর ওদের সাথে কোনো যোগাযোগ থাকবে না আমার। প্রভার মুখ থেকে এই কথাটা নির্ভীক একদমই আশা করেনি। মৃদু রাগী কণ্ঠে বলল, মাথা ঠিক আছে আপনার? ওর কথাতে ভয় পেয়ে আমাদের সাথে সম্পর্ক শেষ করে দেবেন আপনি? হ্যাঁ করব, এছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। আমার আগেই বোঝা উচিত ছিল যে আমি আমার এই পোড়া কপাল নিয়ে যাদের জীবনেই যাব তাদের জীবনটাও দুর্বিষহ হয়ে যাবে। আর আপনাকে বলছি, ওদের কোনো ক্ষতি আপনি করবেন না, ওদের থেকে দূরে থাকুন। আমি আপনার কথা রেখেছি, আপনি আমার কথা রাখুন। ইশরাক বক্র হেসে বলল, তুমি যদি আমার একটা কথা শোনো, তার বদলে আমি তোমার 10টা কথা শুনতে রাজি আছি। কিন্তু একটা কথা মনে রেখো, তোমায় ভালোবাসি, এজন্য এটা ভেবো না যে তোমায় মারতে পারবো না। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তোমায় শেষ করতে। যদি আর কখনো ওদের সাথে দেখেছি, বিশেষ করে নির্ভীকের সাথে, তাহলে মনে রেখো ওদের সব কটাকে তো শেষ করবই, তার সাথে তোমাকে এখন নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। সেটা যেহেতু তোমার সহ্য হচ্ছে না, তবে বাকিদের সাথে যা করি তোমার সাথেও ঠিক তাই করব। আর এটা করতে আমার বুক একটুও কাঁপবে না। কথাটা বলে ইশরাক পাশে পার্ক করা বাইকটা নিয়ে চলে গেল। ইশরাক সেখান থেকে চলে যেতেই প্রভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। নির্ভীক নিজের থেকে প্রভার হাতটা ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল, ওই শয়তানের ভয়ে আপনি আমার সাথে আর যোগাযোগ রাখবেন না? থাকতে পারবেন আমার সাথে কথা না বলে? প্রভা নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, দেখুন, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। উনি মানুষ না। যদি আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিভাবে নিজেকে ক্ষমা করব বলুন? নির্ভীক দু হাতের মুঠোয় প্রভার হাতটা নিয়ে শক্ত করে ধরে বলল, কিচ্ছু হবে না। আপনার কি মনে হয় ইশরাকের সাথে আমাদের এই শত্রুতাটা আপনার জন্য? না, অনেক পুরনো শত্রুতা এটা আমাদের। জানেন তো, আমি এটা খুব ভালো করেই জানি যে কোনো না কোনো দিন ইশরাক খুব বড় একটা ক্ষতি করার চেষ্টা করবে আমাদের সবার। যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা বেঁচে যাব, কিন্তু তাই বলে কি ওর ভয়ে বেঁচে থাকাটাকে দুর্বিষহ করে তুলব? আপনি বুঝতে পারছেন না, আপনাদের সাথে ওর আগের ঝামেলা আর এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এর আগে কলেজে একটা ছেলে আমার সাথে সামান্য একটু কথা বলেছিল, এই জন্যে সেই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করিয়েছিল। বকুলের স্বভাবের মাঝে একটু মেয়েলি ভাব আছে, এর জন্য ও বকুলকে অতটা গুরুত্ব দেয়নি।
ঠিক এই ভয়ে আমি কারোর সাথে বন্ধুত্ব করি না, কিন্তু কেন জানি আপনাদের সাথে করে ফেললাম আমি জানি না। এখন আমার নিজেরই নিজেকে চড় লাগাতে ইচ্ছে করছে। আমারই উচিত হয়নি আপনাদের সাথে আগ বাড়িয়ে বন্ধুত্বটা করা। নির্ভীক জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। যদি আপনি যোগাযোগ রাখতে না চান তবে ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাকে আপনার সাথে কথা বলার থেকে কেউ আটকাতে পারবে না। আপনি চুপ করে থাকবেন তো বেশ ভালো কথা, আমি একাই পড়ে যাব। আপনার নীরবতাই আমার কথা বলার সঙ্গী হবে। আপনি আমার সাথে দেখা করতে চাইবেন না তো কোনো ব্যাপার না। এই শহরের হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকে আমি আপনাকে ঠিক খুঁজে বের করে নেব। যান, উপরে যান। আপনি গেলে আমি বাড়ি ফিরবো। প্রভারও কেন যেন আর কিছু বলতে ইচ্ছে করলো না, কিছু বলল না। নির্ভীককে চুপচাপ ভেতরে চলে গেল। নির্ভীক ভেবেছিল হয়তো প্রভা ফিরে এসে ওকে বলবে যে না, ইশরাকের ভয়ে ও নির্ভীকের সাথে যোগাযোগ বন্ধ করবে না, হয়তো ভরসা নিয়ে বলবে। আমি জানি আপনি আছেন, আর আপনি থাকতে আমার কিছু হতে দেবেন না। আপনি সাথে থাকলে আমার কোনো ভয় নেই। কিন্তু তেমন কিছু হলো না। প্রভা একবার ফিরেও তাকালো না। নির্ভীকের বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো হুট করে। কেমন এক শূন্যতা অনুভূত হলো। এই কি তবে হারানোর ভয়?